নমস্কার বন্ধুরা, আজকে আপনারা আমাদের সঙ্গে 11 অ্যাকাউন্টেন্সি ক্লাস 3 তে আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের আগের আপলোড করা অ্যাকাউন্টেন্সি ক্লাস 2 পার্ট 3 এর ভিডিওর কন্টিনিউয়েশন পার্টটা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পন্ন করব। অর্থাৎ অ্যাকাউন্টেন্সি ক্লাস 2 এর পার্ট 3 ভিডিওতে আমরা মোট 10টা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ধারণ করা আমরা শুরু করেছিলাম, কিন্তু আমরা সেই ভিডিওতে 4টি লেনদেন থেকে কিভাবে অ্যাকাউন্ট নির্ধারণ করতে হয় এবং তার ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয় সেটাই আমরা শিখেছি। আজকে আমরা বাদবাকি 6টি লেনদেনের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ধারণ করা হয় এবং সেই লেনদেনগুলি থেকে কীভাবে অ্যাকাউন্ট নির্ধারণ করা হয় সেইটা আমরা দেখে নেব। এবং এই ভিডিওর মাধ্যমেই আমরা আরও 7টি লেনদেন, খুব গুরুত্বপূর্ণ 7টি লেনদেন কিন্তু আমরা আজকে আলোচনা করব, যেই 7টি লেনদেন থেকেও কীভাবে অ্যাকাউন্ট নির্ধারণ করতে হয় এবং কীভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয় সেইটাও আমরা বুঝে নেব। এবং একই সঙ্গে এই ভিডিওর শেষে আমরা 2টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, যেটা 11-এর অ্যাকাউন্টিং স্টার্ট করার সময় সর্বদাই আমাদের ফেস করতে হয়, সর্বদাই আমরা সেই অ্যাকাউন্ট দুটির সম্মুখীন হই। সেই দুটি অ্যাকাউন্ট, একটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং অপরটি হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। তো এই দুটি অ্যাকাউন্ট কী ধরনের অ্যাকাউন্ট, এই দুটি অ্যাকাউন্টের ব্যবহার হিসাব রাখার ক্ষেত্রে কখন হয়ে থাকে সেইটা আমরা বুঝে নেব। তো আজকের ভিডিওতে আমরা অনেক কিছু জানতে চলেছি, শিখতে চলেছি। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকবেন। তো শুরু করি আজকের ক্লাস। 5 নম্বর লেনদেনটি ছিল আমাদের পেড স্যালারি অফ ₹5,000। এখান থেকে আমরা দুখানা অ্যাকাউন্ট নির্ধারণ করব। এই লেনদেনটি একটি সহজ লেনদেন। আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কি পেড করা হয়েছে, স্যালারি পেড করা হয়েছে। এই স্যালারি পেডের মাধ্যমে আমরা কি প্রদান করেছি, এখানে চেকের উল্লেখ নেই, তাই আমরা ধরে নিতে পারি এখানে নগদ অর্থই প্রদান হয়েছে। অর্থাৎ এখানে আমাদের নগদ অর্থাৎ ক্যাশ চলে যাচ্ছে বিজনেস থেকে, সেই ক্যাশ অ্যাকাউন্টে হিসাব রাখতে হবে আমাদেরকে। এবং কেন ক্যাশটা চলে যাচ্ছে, স্যালারির জন্য চলে যাচ্ছে, বেতন প্রদানের জন্য চলে যাচ্ছে, তাই আমাদের বেতন অর্থাৎ স্যালারি অ্যাকাউন্টে হিসাব রাখতে হবে। তো এখান থেকে আমরা দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম, একটি হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট এবং অপরটি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যালারি অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট। এটা আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করেছিলাম, এছাড়াও পার্ট 1 ভিডিওতে আমরা এই টপিকটা কভার করেছিলাম, কোনটা কী অ্যাকাউন্ট সেখানে আপনারা দেখে নিতে পারেন। সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট কত প্রকারের হয়, কোন অ্যাকাউন্টটাকে কী অ্যাকাউন্ট বলা হয় সেটা আমরা ওইখানেই আলোচনা করেছি, তাই আমরা এখানে আর ডিটেলসে আলোচনা করছি না। তো এখানে বুঝে নিচ্ছি আমরা স্যালারি অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট। আপনারা জানেন স্যালারি বলে কোনো সম্পত্তির নাম হয় না, স্যালারি বলে কোনো ব্যক্তির নামও হয় না, সুতরাং স্যালারি হচ্ছে একটি নমিনাল অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট নির্ধারণের ক্ষেত্রে নমিনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে। এবং একই সঙ্গে আমাদের বুঝে নিতে হবে ক্যাশ অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টটা আপনারা ঠিক ধরেছেন, ক্যাশ হচ্ছে আমাদের সম্পত্তি, তাই ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছে একটি রিয়েল অ্যাকাউন্ট। তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট নির্ধারণের ক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্টের রুল অ্যাপ্লাই হবে। তো চলে আসি প্রথমে স্যালারি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এটা আমরা বুঝে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে কী বলা ছিল ডেবিট ক্রেডিট নির্ধারণের ক্ষেত্রে। সেখানে বলা ছিল ব্যয় ক্ষতি ডেবিট হয় এবং আয় লাভ ক্রেডিট হয়। এখন তাহলে প্রশ্ন, স্যালারি আমরা প্রদান করছি না স্যালারি আমরা গ্রহণ করছি? স্যালারি আমরা প্রদান করছি, সুতরাং আমরা বলতেই পারি স্যালারি হচ্ছে আমাদের ব্যয়। অর্থাৎ এই স্যালারি আমরা কাকে দিচ্ছি, কর্মচারীদেরকে। অর্থাৎ কর্মচারীরা কিন্তু 1 মাস যাবৎ আমাদেরকে পরিষেবা দিয়েছে, সেই পরিষেবা আমরা গ্রহণ করেছি, তাহলে পরিষেবা আমরা ভোগ করে ফেলেছি, তার বিনিময়ে আমরা বেতনটা প্রদান করছি। অর্থাৎ পরিষেবা আমরা ভোগ করে ফেলেছি, সুতরাং এটিকে আমরা ব্যয় বলতে পারি। তাই ব্যয় ক্ষতি ডেবিট যেহেতু হয়, তাই আমরা এখানে স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করতে পারি। এবং এই ব্যয়ের জন্য আমাদের নগদ অর্থ চলে যাচ্ছে, অর্থাৎ রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কি বলছে, বলছে যে সম্পত্তি এলে বিজনেসে ডেবিট হয়, সম্পত্তি বিজনেস থেকে চলে গেলে ক্রেডিট হয়। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে আমাদের সম্পত্তি, এটি আমাদের বিজনেস থেকে চলে যাচ্ছে, তাই এটা আমরা ক্রেডিট লিখতে পারি। নেক্সট, পেড ইলেকট্রিক বিল ₹2000। একই কনসেপ্টে এখানেও আমরা কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি, পেড আছে বলে, চেক উল্লেখ নেই, তাই আমরা ধরে নিতে পারি কি পেড করা হচ্ছে, ক্যাশ পেড করা হচ্ছে। কেন ক্যাশ পেড করা হচ্ছে, ইলেকট্রিক বিলের জন্য, তাহলে ইলেকট্রিক বিল একটা অ্যাকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বন্ধুরা আপনারা একটি অ্যাকাউন্ট পেয়ে গেলেন ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট। এই ইলেকট্রিক বিল অ্যাকাউন্টের পরিবর্তে আপনারা এই জায়গাটাতে ইলেকট্রিসিটি অ্যাকাউন্টও লিখতে পারেন, ইলেকট্রিসিটি অ্যাকাউন্টও লিখতে পারেন ইলেকট্রিক বিলের পরিবর্তে। এবং অপর একটি অ্যাকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি, পেড আছে বলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট। একই নিয়ম চলে আসছি আমরা, একই নিয়মে আমরা এবার ভাববো ইলেকট্রিক বিল বা ইলেকট্রিসিটি, এটি আমাদের কি,
অবভিয়াসলি বন্ধুরা এটি আমাদের ব্যয়, কারণ ইলেকট্রিসিটি আমরা ভোগ করে ফেলি, তার বিনিময়ে আমাদের টাকা প্রদান করতে হয়। এই ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিক কোম্পানির আয়, আমাদের বিজনেসের কিন্তু এটা আমাদের ব্যয়। তাই ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক বিলের ক্ষেত্রে আমাদের নমিনাল অ্যাকাউন্টের রুল অ্যাপ্লাই করতে হবে। এবং ক্যাশটা আরও একবার এসছে, এখানে রিয়েল অ্যাকাউন্ট আপনারা চিনে গেছেন আগেই। সম্পত্তি ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা গোল্ডেন রুলসে রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অ্যাপ্লাই করব। তো প্রথমে দেখে নিই আমরা ইলেকট্রিক বিল বা ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট কী হচ্ছে। নমিনাল অ্যাকাউন্টে বলে দেওয়া ছিল ব্যয় ক্ষতি ডেবিট, আয় লাভ ক্রেডিট। সুতরাং ইলেকট্রিসিটি আমাদের ব্যয়, তাই এটা আমরা ডেবিট করতে পারি। এবং এই ব্যয়ের দরুন আমাদের নগদ অর্থ চলে যাচ্ছে, অর্থাৎ সম্পত্তি চলে গেলে গোল্ডেন রুলসে বলা ছিল সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, তাই এটা ক্রেডিট। নেক্সট পেড অফিস রেন্ট, এটাও একই টাইপের লেনদেন। তাহলে এখানে পেড থেকে আমরা পেয়ে যাচ্ছি একটি ক্যাশ অ্যাকাউন্ট, অপর একটি হচ্ছে কেন পেড করছি আমরা অফিসের ভাড়ার দরুন, তাহলে অফিস রেন্ট অ্যাকাউন্ট অপর একটি অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। এবং ক্যাশ অ্যাকাউন্ট তো আপনারা পেয়েই গেছেন। তো অফিস রেন্ট অফিসের ভাড়া, অর্থাৎ যে অফিসটি আমরা ভাড়া নিয়েছি সেই অফিসটিকে আমরা ব্যবহারের সুবিধা গ্রহণ করে ফেলেছি, তার বিনিময়ে কিন্তু আমরা নগদ অর্থ প্রদান করছি, অর্থাৎ এই অফিস রেন্টকে আমরা কিন্তু ব্যয় বলতে পারি। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে নমিনাল অ্যাকাউন্টের নিয়মে বলা ছিল ব্যয় ক্ষতি ডেবিট হয়, তাই এটা আমরা ডেবিট করে দিলাম অফিস রেন্ট ব্যয় বলে। এবং এই ব্যয়ের দরুন আমাদের ক্যাশ চলে যাচ্ছে, সম্পত্তি চলে গেলে রিয়েল অ্যাকাউন্টের নিয়ম এখানে অ্যাপ্লাই হচ্ছে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, তাই এটা ক্রেডিট। নেক্সট 8 নম্বর লেনদেনে বলা ছিল পারচেজ গুডস অফ ₹15,000 বাই চেক, পণ্য ক্রয় করছি। আপনারা জানেন বন্ধুরা, পণ্য ক্রয় করলে আমরা পণ্য অ্যাকাউন্টে হিসাব রাখি না, পণ্য অ্যাকাউন্টের পরিবর্তে যে শব্দটি আছে সেই অ্যাকাউন্ট হিসাব রাখি, অর্থাৎ এখানে পারচেজ শব্দটি আছে, আমরা এখানে পারচেজ অ্যাকাউন্ট হিসেবে রাখবো, তাই এখানে একটা অ্যাকাউন্ট পেলাম পারচেজ অ্যাকাউন্ট। নেক্সট পারচেজ করছি কিসের বিনিময়, চেকের বিনিময়। এখানে লেনদেনটি নগদে হচ্ছে, কিন্তু নগদের মাধ্যম হচ্ছে এখানে চেক। চেকে যখনই লেনদেন হয় আমরা আগে শিখেছি আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব রাখতে হয়। এই চেকের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন আসছে এটা আপনারা পার্ট 2 ভিডিওতে আপনারা কিন্তু আলোচনা করা হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখে নিই পারচেজ অ্যাকাউন্টটি কী অ্যাকাউন্ট। আপনারা জানেন পারচেজ অ্যাকাউন্টটি নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে পারচেজ হচ্ছে আমাদের ব্যয়, কারণ এর দরুনই আমাদের টাকা চলে যাচ্ছে। তাহলে নমিনাল অ্যাকাউন্টে কী বলা ছিল যে ব্যয় ক্ষতি ডেবিট হয়, সুতরাং পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। এবং এই ব্যয়ের দরুন আমরা চেক প্রদান করছি, চেকের জন্য আমাদের একটি অ্যাকাউন্ট এসছে, সেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কী অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হচ্ছে বন্ধুরা একটি পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ ব্যাংকের একটি নাম থাকে, ব্যাঙ্ক হচ্ছে একটি আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। সুতরাং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস অ্যাপ্লাই হবে। সেখানে বলা ছিল যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট কিছু গ্রহণ করে অর্থাৎ গ্রহীতা হয় তাহলে ডেবিট, যদি দাতা হয় তাহলে ক্রেডিট। ব্যাঙ্ক এখানে কিসের ভূমিকা পালন করছে, গ্রহীতা না দাতা? অবভিয়াসলি দাতার ভূমিকা পালন করছে, অর্থাৎ যে চেকটা আমরা দিয়েছি সেই চেকে উল্লিখিত অর্থটি আমাদের ব্যাঙ্ক প্রদান করবে কাকে, যাকে আমরা চেকটা দিয়ে এসেছি তাকে। অর্থাৎ ব্যাঙ্ক এখানে কিন্তু চেকের অর্থ প্রদান করছে, অর্থাৎ দাতার ভূমিকা পালন করছে, তাই আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে দিলাম। নেক্সট সোল গুডস টু তরুণ 10,000 অন ক্রেডিট, ধারে তরুণকে পণ্য বিক্রি করলাম। তাহলে প্রশ্ন হচ্ছে ধারে যখনই কোনো লেনদেন হবে যাকে বিক্রি করছি সেই ব্যক্তির নামের হিসাব রাখার প্রয়োজনীয়তা আছে কি নেই বন্ধুরা? আপনারা জানেন যখনই কোনো লেনদেন ধারে হয়, সে ক্রয় লেনদেন হোক বা বিক্রয় লেনদেনই হোক না কেন, ধারে লেনদেন হলে যে ব্যক্তির সঙ্গে ধারে লেনদেনটি সম্পাদিত হয় বা যে প্রতিষ্ঠানের সঙ্গে ধারে লেনদেনটি সম্পাদিত হয় সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তির নামের হিসাব রাখতেই হয়, কারণ তার ওপর পাওনা সৃষ্টি হয় বা দেনার সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা তরুণকে ধারে পণ্য বিক্রয় করছি, তাহলে তরুণের ওপর আমাদের টাকা পাওয়ার অধিকার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তরুণ অ্যাকাউন্টে হিসাব রাখতেই হবে, এখান থেকে আমরা বুঝতেই পারছি। নেক্সট অপর যে অ্যাকাউন্টে সেটি হচ্ছে গুডস আমরা সোল্ড করছি, তাহলে গুডস অ্যাকাউন্ট হিসাব আমরা রাখি না, গুডসের সঙ্গে যে শব্দটা থাকে সেই শব্দটার হিসাব রাখবো, এখানে সোল্ড অ্যাকাউন্ট হিসাব রাখতে হবে। সোল্ডের পরিবর্তে আমরা সেল অ্যাকাউন্ট হিসাব রেখে থাকি। সুতরাং এখানে আমরা দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম। এবার চলে আসি তরুণ অ্যাকাউন্ট, হচ্ছে আপনারা জানেন পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে গোল্ডেন রুলসের পার্সোনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে। সেখানে বলা ছিল গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। তরুণকে আমরা পণ্য বিক্রয় করছি, তাহলে তরুণ পণ্যগুলো গ্রহণ করছে না তরুণ পণ্যগুলো দিচ্ছে আমাদেরকে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, তরুণ কিন্তু এখানে পণ্যের গ্রহীতা, তাই তরুণ এখানে যেহেতু গ্রহীতা তাই তরুণ অ্যাকাউন্টকে আমরা ডেবিট লিখতে পারি পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। সেল অ্যাকাউন্ট হচ্ছে আমাদের প্রধান আয় একটা বিজনেসের, এই সেলের জন্যই কিন্তু একটা বিজনেস গড়ে ওঠে, এটা হচ্ছে মেন ইনকাম সোর্স একটা বিজনেসের।
তাহলে নমিনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে, যেহেতু এটা আয় তাহলে আমরা বলতে পারি কি আয় লাভ ক্রেডিট হয় নমিনাল অ্যাকাউন্টের রুলসে, তাই এটা ক্রেডিট হচ্ছে। নেক্সট, অ্যাকাউন্টেন্সি ক্লাস 2 এর পার্ট 3 ক্লাসের শেষ লেনদেন ছিল 10 নম্বর, পারচেস করা হয়েছে গুডস ফ্রম হরি অন ক্রেডিট। এখানেও লেনদেনটি ধারে হলো, কি করা হলো, পণ্য ক্রয় করা হলো, তাহলে পণ্যের পরিবর্তে যে শব্দটি আছে সেই অ্যাকাউন্টের হিসাব রাখবো আমরা, এবং ধারে যেহেতু লেনদেনটি হয়েছে যার কাছ থেকে ক্রয় করা হয়েছে তার নামের অ্যাকাউন্টের হিসাব রাখতে হবে। তো এখান থেকে আমরা কী কী অ্যাকাউন্ট পেয়ে গেলাম, একটি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, নেক্সট অপরটি হচ্ছে হরি অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে এবং হরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে। পারচেস নমিনাল অ্যাকাউন্ট আমরা ব্যয় আগেও জেনেছি, তাই ব্যয় ক্ষতি ডেবিট হয়, যেহেতু নমিনাল অ্যাকাউন্টে বলা ছিল তাই এটা আমরা ডেবিট করে দিলাম। এবং হরি এখানে দাতা না গ্রহীতা সেটা আপনারা বলুন তো। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, হরির কাছ থেকে আমরা পণ্য ক্রয় করছি, তাহলে হরি পণ্যগুলো দিচ্ছে, হরি এখানে দাতার ভূমিকা পালন করছে, তাই এখানে হরিকে আমরা ক্রেডিট করলাম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে যে নতুন 7টি লেনদেন, খুব ইম্পর্টেন্ট লেনদেন বেছে বেছে আমি সেট করেছি, সেই 7টি লেনদেন যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু আমাদের মোটামুটি 11-এর অ্যাকাউন্টেন্সির যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ লেনদেন থেকে যে অ্যাকাউন্ট নির্ধারণ এবং তার ডেবিট ক্রেডিট নির্ধারণ, এই কাজটি কিন্তু আপনাদের 80 থেকে 90% কভার হয়ে যাবে। 10% যেটুকু বাকি থাকবে সেইটুকু আপনারা দেখবেন এর পরের ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদের কিন্তু প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ধারণ কিন্তু অনায়াসে আপনারা করতে পারবেন। তো দেখে নিই, প্রথম লেনদেন, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹50,000। একটি বিজনেস স্টার্ট হয়েছিল নগদ 50,000 টাকা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা দুটো অ্যাকাউন্ট নির্ধারণ করব কিভাবে, কি কি অ্যাকাউন্ট মনে হচ্ছে একটু ভেবে দেখুন। ব্যবসা শুরু হলো 50,000 টাকা নগদ টাকা দিয়ে, আমরা বিজনেসের অ্যাকাউন্টেন্ট, আমরা অ্যাকাউন্টিং করতে বসেছি, আমাদের বিজনেসে কি এলো, নগদ 50,000 টাকা এলো, তাহলে যেহেতু নগদ টাকাটা এসছে তাহলে আপনাকে তো নগদের হিসাব রাখতেই হবে। সুতরাং যেহেতু নগদ এসছে আপনাকে একটি অ্যাকাউন্ট হিসাব রাখতেই হবে, সেটি হচ্ছে ক্যাশ। এবার প্রশ্ন করুন এই ক্যাশটি কেন এসছে। প্রথম প্রশ্ন, ক্যাশটি এসছে বিজনেস স্টার্ট করার জন্য এসছে, তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি স্টার্টেড অ্যাকাউন্ট করব না বিজনেস অ্যাকাউন্ট করব। আমরা করব না, স্টার্টেড অ্যাকাউন্টও করব না, বিজনেস অ্যাকাউন্টও করব না, কারণ এই দুটো শব্দের অ্যাকাউন্ট বানানোর কোনো যৌক্তিকতা নেই, কোনো গুরুত্ব নেই বা কোনো তাৎপর্য নেই। তাহলে প্রশ্ন হচ্ছে কি অ্যাকাউন্ট হিসেবে রাখবো। এই জায়গাটা একটি নতুন কনসেপ্ট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, যেটি হলো যখনই বিজনেসে মালিক কোনো টাকা দেবে তখন আমরা মালিকের নামের পরিবর্তে একটি নতুন অ্যাকাউন্টের হিসাব রাখবো, সেটিকে বলবো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনে হতে পারে এই বিজনেসটা স্টার্ট করার সময় 50,000 টাকা মালিক দিল, এটা আপনি বুঝলেন কি করে। হ্যাঁ বন্ধুরা, কোন একটি বিজনেস স্টার্ট করতে গেলে যে টাকার প্রয়োজন হয় সেই টাকাটা দেয় কে, সেই টাকাটা অবভিয়াসলি মালিকই দেবে, মালিকই ব্যবস্থা করবে। মালিক কোত্থেকে ব্যবস্থা করেছে আমার দেখার দরকার নেই, কিন্তু টাকাটা কিন্তু ইনিশিয়ালি বিজনেসে দিচ্ছে কে, মালিক দিচ্ছে। ফলে মালিকের কাছে আমাদের একটা দায়বদ্ধতার সৃষ্টি হচ্ছে, তাই আমাদের এখানে কিন্তু মালিকের হিসাব রাখতেই হবে। কিন্তু এখানেও একটা বিড়ম্বনা, মালিকের নামের হিসাব আমরা রাখি না। কেন রাখি না তার কারণটি আপনারা অ্যাকাউন্টেন্সি ক্লাস 4-এ আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে যে বিজনেসে মালিকের নামের হিসাব কেন রাখা হয় না। তো যাই হোক, এখানে আমরা কি বুঝলাম যে টাকাটা মালিক দিচ্ছে, এইটা তো নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে মালিকের নামের পরিবর্তে হিসাব না রেখে আমরা তাহলে কোন অ্যাকাউন্ট হিসাব রাখবো। মালিকের নামের পরিবর্তে আমরা যে অ্যাকাউন্টের হিসাব রাখবো সেই অ্যাকাউন্টটিকে বলছি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? ক্যাপিটাল অ্যাকাউন্ট। কখন এই অ্যাকাউন্ট হিসাব রাখছি আমরা, যখন মালিক বিজনেসে কিছু দিচ্ছে। এখানে কিছু বলতে কি দিয়েছে, এখানে কিন্তু ক্যাশ টাকা দিয়েছে, তাহলে যেটা দিয়েছে সেই ক্যাশের হিসাব রাখছি। এবং টাকাটা কে দিল, মালিক দিল, তাহলে মালিক যখনই কিছু দেবে মালিকের নামের পরিবর্তে আমরা কোন অ্যাকাউন্ট হিসাব রাখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের হিসাব রাখবো। ক্লিয়ার? তো এবার দেখে নিই কোনটা কি অ্যাকাউন্ট এবং তার ডেবিট ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আপনারা জেনে গেছেন রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী এখানে ক্যাশ আমাদের বিজনেসে আসছে, সম্পত্তি এলে ডেবিট হয়, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবং টাকাটা কে দিল, মালিক দিল, মালিকের নামের পরিবর্তে তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসাবে রাখছি, অর্থাৎ এই ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু মালিককে রিপ্রেজেন্ট করছে, তাই আমরা বলতে পারি যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট।
যেটা ওনার অর্থাৎ প্রপারাইটরকে রিপ্রেজেন্ট করছে, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই করব। যেখানে বলা ছিল গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট, অর্থাৎ মালিক এখানে দাতা, ক্যাপিটাল এখানে দিচ্ছে, তাই এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিট করলাম। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট 2 নম্বর, পারচেজ গুডস অফ ₹10,000 ফ্রম করিম বাই ক্যাশ। তাহলে এখান থেকে আমরা কি কি এখন পেয়ে যাচ্ছি? গুডস পারচেজ করা হয়েছে, তাহলে আপনারা জানেন গুডসের পরিবর্তে যে শব্দটি থাকে সেইটিকে অ্যাকাউন্ট বানাতে হয়, সেইটিকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট পেয়ে গেলাম একটা আমরা, এবং অপর একটি অ্যাকাউন্ট কী হবে? এখানে করিমের কাছ থেকে কিনছি, দেখে মনে হচ্ছে ধারে লেনদেনটা হয়েছে, কিন্তু না, পরে আবার বাই ক্যাশ কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সুতরাং লেনদেনটি কিন্তু নগদে হয়ে গেল। আর নগদে লেনদেনের ক্ষেত্রে আর ব্যক্তির নামে হিসাব রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি, ফলে আমাদের ক্যাশ অ্যাকাউন্টের হিসাব রাখতে হবে। তো পারচেজ অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট আপনারা জেনে গেছেন অলরেডি। নমিনাল অ্যাকাউন্টে পারচেজ হচ্ছে আমাদের ব্যয়, কারণ এর দরুন আমাদের টাকা দিতে হয় বা দিচ্ছি, তাই এটা ডেবিট। এবং ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের নিয়মে ক্যাশ সম্পত্তি চলে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। নেক্সট, পারচেসড এ মেশিন ₹50,000। এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ লেনদেন। দেখুন বন্ধুরা, এর আগের লেনদেনটি কি ছিল? আমরা পারচেস করেছিলাম কি? গুডস, তাই আমরা গুডসের পরিবর্তে আমরা পারচেস অ্যাকাউন্ট হিসাব রেখেছিলাম। তো 3 নম্বর লেনদেনে আমরা কি পারচেস করছি? এটাও কিন্তু একটা গুডস, যার নামটা দিয়ে দেওয়া হয়েছে, যে গুডসের নামটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানেও কিন্তু কিছু না কিছু গুডস আমরা কিনেছিলাম, তারও কিন্তু নাম ছিল। অর্থাৎ 2 নম্বর লেনদেনে কিন্তু যে গুডসগুলো কিনেছিলাম সেই গুডসগুলোর নাম দেওয়া হয়নি, কিন্তু 3 নম্বর লেনদেনের ক্ষেত্রে যে গুডসগুলো কেনা হয়েছে বা যে গুডসটি কেনা হয়েছে তার নামটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ মেশিন। মেশিন কেনা হয়েছে, মেশিন নামক গুড কেনা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, এবার আমরা কোন অ্যাকাউন্ট হিসেবে রাখবো? মেশিন অ্যাকাউন্টটাকে কেটে দেবো, তার পরিবর্তে পারচেজ অ্যাকাউন্ট হিসেবে রাখবো, নাকি আমরা মেশিন অ্যাকাউন্টের হিসাব রাখবো? এই জায়গাটা ইন্টারেস্টিং বিষয়, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকে জানাই একটু। ওপরের যে গুডস আমরা কিনেছিলাম এবং নিচে যে গুডসটির কথা বলছি আমরা, মেশিন যার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, এই দুটো গুডসের মধ্যে কিন্তু ফারাক আছে। কি ফারাক? ওপরে যে গুডস কথাটা উল্লেখ করা হয়েছে, এই গুডসের মধ্যে যে পণ্যগুলো কেনা হয়েছে, যে গুডসগুলো কেনা হয়েছে, সেই গুডসগুলো কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে বন্ধুরা। তাই আমরা কোনো গুডস যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি, সেক্ষেত্রেই একমাত্র আমরা গুডসের কোনো হিসাব রাখি না এবং গুডসের নামের কোনো হিসাব রাখি না। সেক্ষেত্রে আমরা গুডস কেনার সময় পারচেজ অ্যাকাউন্ট হিসাব রাখি এবং সেই গুডসগুলো বিক্রির সময় আমরা সেল অ্যাকাউন্ট হিসাব রেখে থাকি। সেক্ষেত্রে সেই গুডসের নাম থাকতেও পারে, আবার নাম না উল্লেখ করে গুডস কতটাও উল্লেখ করা থাকতে পারে, যেটা 2 নম্বরে আমাদের কিন্তু গুডসের নাম না দিয়ে গুডস কথাটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারছি যে এই গুডসগুলো নাম যেহেতু দেয়নি, গুডস উল্লেখ করে দেওয়া হয়েছে শব্দ হিসেবে, তাই আমরা বলতে পারছি এই গুডসগুলো কেনা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে। তাই আমরা গুডসের পরিবর্তে আমরা ক্রয়ের সময় পারচেজ অ্যাকাউন্ট হিসেবে রাখছি, এবং এই গুডসগুলো যদি আমরা বিক্রয় করতাম তাহলে বিক্রয়ের সময় কিন্তু আমরা গুডস অ্যাকাউন্ট হিসাব না রেখে সেল অ্যাকাউন্ট হিসাব রাখতাম। ক্লিয়ার? তো এবার 3 নম্বর লেনদেনে এখানে গুডসের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গুডস আর 2 নম্বর লেনদেনের গুডস সেম গুডস কি? না বন্ধুরা, যদি সেম গুডসই হতো তাহলে এখানে কিন্তু মেশিনের নামটা উল্লেখ থাকতো না, এখানে গুডস কথাটা উল্লেখ থাকতো। তাই আমরা বলতে পারি যে এই মেশিনটি ক্রয় করা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে নয়, এই মেশিনটি ক্রয় করা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে, বিজনেসে ব্যবহার করব বলে। তাই যেহেতু এটা সেই গুডস নয় যে গুডসকে আমরা ক্রয় করি বিক্রয়ের উদ্দেশ্যে, এটা সেই গুডস যে গুডসকে কেনা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে। তাহলে ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো গুডস কেনা হয় তখন কিন্তু আমরা সেই গুডসের নামের হিসাবই রেখে থাকি, তখন কিন্তু আমরা পারচেস অ্যাকাউন্ট হিসাব রাখি না। এইটা ইন্টারেস্টিং বিষয়। সুতরাং পারচেস অ্যাকাউন্ট এখানে কাটা পড়লো, তাহলে এখানে আমরা যে গুডস কিনছি সেই গুডসটির নাম হচ্ছে এখানে মেশিন, তাহলে মেশিন অ্যাকাউন্টে আমরা হিসাব রাখলাম। এবার প্রশ্ন হচ্ছে, মেশিনটি কিসে কেনা হলো, নগদে না ধারে? ধারে হলে তো এখানে উল্লেখ থাকতো কার কাছ থেকে কিনেছি, তাহলে আমরা এখানে অনুমান করে নিতে পারি লেনদেনটি নগদে হয়েছে। তাই আমরা অপর একটি অ্যাকাউন্ট যেটি ধরে নিচ্ছি আমরা ক্যাশ টাকাতেই এই মেশিনটি কেনা হয়েছে, তাই আমরা ক্যাশ অ্যাকাউন্ট হিসাব রাখলাম। তবে এটা আমরা অনুমান করে রাখছি, আপনারা অনুমানটা উল্টোও করতে পারেন, যে আপনারা ধরতেই পারেন যে মেশিনটি ধারে কেনা হয়েছে, সেক্ষেত্রে ধারে
কিনলে যে অ্যাকাউন্ট হিসাব রাখা হয় সেই অ্যাকাউন্ট হিসাব রাখতেই হবে। এক্ষেত্রে আমি আর বলছি না ধারে কিনলে কোন অ্যাকাউন্ট হিসাব রাখা হয়, এটি আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে শিখে যাব। তো আপাতত এটাই অনুমান করে নেওয়া শ্রেয় যে লেনদেনটি নগদে হয়েছে, তাই আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্ট হিসাব রাখলাম। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট, মেশিন অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? মেশিন আমরা কিনছি ব্যবহারের উদ্দেশ্যে, একাধিক বছর যাবত ব্যবহার করব এবং মেশিনটি আমার অধিকারে থাকবে একাধিক বছর যাবত, তাই এই অধিকার আমরা একাধিক বছর ধরে ভোগ করব। কোনো একটি নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে কিন্তু এই মেশিন থেকে আমরা সুবিধা ভোগ করে ফেলতে পারবো না, কারণ মেশিনটি আমরা একাধিক বছর ধরে সুবিধা ভোগ করার জন্য ক্রয় করেছি। তাহলে মেশিনটিকে আমরা বলতে পারি সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্টের নিয়মে আপনারা জানেন সম্পত্তি এলে ডেবিট হয়, তাই মেশিন অ্যাকাউন্টটি ডেবিট। এবং ক্যাশটি, এটিও কিন্তু একটি রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে, তাই এটা ক্রেডিট গোল্ডেন রুলস অনুযায়ী, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট, 4 নম্বর লেনদেন, সোল্ড, বিক্রয় করা হয়েছে। কি বিক্রয় করা হয়েছে? একটি পুরনো ফার্নিচার, ওল্ড ফার্নিচার, ₹50,000 ইন ক্যাশ, নগদ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে একটি পুরনো ফার্নিচার। এবার দেখুন বন্ধুরা, একই জিনিস এখানে কি, এটাও তো কিন্তু একটা গুডস, কিন্তু এখানে গুডস কথাটা কি উল্লেখ করা হয়েছে? না, এখানে ওল্ড ফার্নিচার বিক্রয় করা হয়েছে এবং ওল্ড কথাটা যুক্ত করে দেওয়া হয়েছে, মানে বুঝতেই পারছেন এই ফার্নিচারটা নিশ্চয়ই আমরা ব্যবহার করতাম দীর্ঘ বছর ধরে, সেরকম ব্যবহার্য কোনো ফার্নিচার আমরা কিন্তু বিক্রি করছি। এবার প্রশ্ন যে তাহলে কি এই অ্যাকাউন্টটি, ওল্ড ফার্নিচার অ্যাকাউন্টটি কি কাটা পড়বে? কাটা পড়ে এর সঙ্গে যে ওয়ার্ডটি আছে সোল্ড, এর ফলে কি সেল অ্যাকাউন্ট হিসাব রাখতে হবে? না, আমরা সেল অ্যাকাউন্ট হিসাব কখন রাখি? যখন গুডস বিক্রয় করি। গুডস কি বুঝলাম? গুডস বলতে আমরা গুডস শব্দটি এমন বিশেষ শব্দ যেটি ব্যবহৃত হয় শুধুমাত্র সেই সব পণ্যের ক্ষেত্রে যে পণ্যগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে, অর্থাৎ সেই পণ্যগুলো ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ বিজনেস করার উদ্দেশ্যে, ট্রেডিংয়ের উদ্দেশ্যে যে গুডসগুলো কেনা হয়, সেই গুডসের ক্ষেত্রে কিন্তু আমরা কেনার সময় পারচেস অ্যাকাউন্ট এবং বেচার সময়, বিক্রির সময় সেল অ্যাকাউন্ট হিসাব রেখে থাকি। সুতরাং এই ওল্ড ফার্নিচারটি সেই গুডস নয়, এটি একটি ব্যবহার্য পণ্য, অর্থাৎ ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছিল, পুরনো শব্দটা উল্লেখ করা হয়েছে তাই এখানে ওল্ড। ব্যবহার করা ফার্নিচার আমরা বিক্রি করে দিচ্ছি, তাহলে যখন কোনো ব্যবহার করা পণ্য বিক্রয় করব তখন সেটাকে আমরা গুডস বলতে পারি না, সুতরাং এখানে সেল অ্যাকাউন্ট হিসেবে আমরা রাখবো না। তার পরিবর্তে যে গুডসটি আমরা বিক্রি করছি, যে গুডসের নাম দেওয়া আছে এখানে ফার্নিচার, সেই ফার্নিচার অ্যাকাউন্ট হিসেবে রাখবো। সুতরাং একটি অ্যাকাউন্ট পেয়ে গেলাম ফার্নিচার অ্যাকাউন্ট, এবং অপর একটি অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি এখানে আমরা ক্যাশ অ্যাকাউন্ট, কারণ ফার্নিচারটি বিক্রি করে আমি ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশে বিক্রি করেছি। ফার্নিচার অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট? এখন প্রশ্ন যে পুরনো ফার্নিচার আমাদের কি অ্যাকাউন্ট হতে পারে? এটা আমাদের সম্পত্তি, আমাদের বাড়িতে প্রচুর ফার্নিচার আছে, চেয়ার টেবিল আলমারি প্রচুর আছে, এগুলো আমাদের সম্পত্তি। তাহলে সম্পত্তির ক্ষেত্রে গোল্ডেন রুলসের রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফার্নিচারটি আমাদের বিজনেসে আসছে না চলে যাচ্ছে? আমরা বিক্রি করছি, ফার্নিচারটি চলে যাচ্ছে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট। এবং ক্যাশ আমরা পাচ্ছি, তাহলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের নিয়মে সম্পত্তি আসছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট, রিসিভ করছি আমরা কি? ইন্টারেস্ট। কোত্থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে আমরা সুদ গ্রহণ করলাম, তাহলে এখানে অ্যাকাউন্টের নাম কি দেব? রিসিভড অ্যাকাউন্ট? না বন্ধুরা, রিসিভড বলে কোনো অ্যাকাউন্ট হয় না। এই রিসিভটা হচ্ছে একটি ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারছি আমরা কিছু পাচ্ছি। কি পাচ্ছি? আমরা সুদ পাচ্ছি। কোত্থেকে পাচ্ছি? ব্যাংক থেকে পাচ্ছি। এখন প্রশ্ন করুন, ব্যাংক আমাদের কেন সুদ দেয়? ব্যাংকে আমরা কিছু তো ডিপোজিট করে রাখি, তার জন্যই তো আমাদের ব্যাংক সেই ডিপোজিট টাকার ওপর সুদ দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যাংক কি আমাদেরকে ডেকে হাতে হাতে সুদটা দিয়ে দেয়, নগদ টাকা আমাদের দিয়ে দেয়? না, যতটুকু ইন্টারেস্ট আমাদের সেই জমানো টাকার ওপর হয়, সেই ইন্টারেস্টটা কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্টেই জমা করে দেয়। অর্থাৎ আমরা কিন্তু হাতে হাতে নগদ টাকা পাই না, সেই ইন্টারেস্টের টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়ে যায়। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এর ফলে আমাদের বৃদ্ধি পায়। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমরা বলতেই পারি আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব রাখবো। এবং কেন বৃদ্ধি পাচ্ছে? কারণটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। ফলে অপর একটি অ্যাকাউন্ট যেটি হচ্ছে ইন্টারেস্ট অ্যাকাউন্টের আমাদের হিসাব রাখতে হবে। তাহলে এইভাবে আমরা দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংক তো হচ্ছে স্যার পার্সোনাল অ্যাকাউন্ট, কিছুক্ষণ আগেই বললেন আপনি, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের রুলস অ্যাপ্লাই হবে। আর ইন্টারেস্ট বলে কোনো সম্পত্তি হয় না, ইন্টারেস্ট বলে কোনো ব্যক্তির নামও হয় না, তাহলে ইন্টারেস্টটা নিশ্চয়ই নমিনাল অ্যাকাউন্ট, তাহলে এখানে নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অ্যাপ্লাই হবে।
চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, গ্রহীতা হলে ডেবিট, দাতা হলে ক্রেডিট। তাহলে ব্যাংক এখানে ইন্টারেস্ট গ্রহণ করছে না ব্যাংক এখানে ইন্টারেস্ট দিচ্ছে? এখন আপনারা ভাবতেই পারেন যে ব্যাংক স্যার এখানে সুদ দিচ্ছে। ঠিক বলেছে, ব্যাংক নামক প্রতিষ্ঠানটি এখানে সুদ দিচ্ছে, কিন্তু আমরা এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব রাখছি সেটি প্রতিষ্ঠান হিসাব রাখছি না। ওই প্রতিষ্ঠানটিতে যে অ্যাকাউন্টটি আছে আমাদের, সেই অ্যাকাউন্টের একটি নাম্বার আছে, সেই নাম্বারটাকে আমরা এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বলে হিসাব রাখছি। ফলে সেই অ্যাকাউন্টটি কিন্তু সেই সুদটি গ্রহণ করছে। তাহলে এই যে ব্যাংক অ্যাকাউন্টটি আমরা হিসাব রাখছি সেটি কিন্তু সুদটা গ্রহণ করছে, অর্থাৎ গ্রহীতার ভূমিকা পালন করছে। তাই আমরা বলতে পারি ব্যাংক অ্যাকাউন্টটি আমার, যে ব্যাংক নামক প্রতিষ্ঠানে আছে সেই অ্যাকাউন্টটি আমাদের সুদ গ্রহণ করছে, গ্রহীতার ভূমিকা পালন করছে, তাই এটি ডেবিট। এবং সুদ নমিনাল অ্যাকাউন্টে আমাদের এটা আয় বলতে পারি, কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা বাড়ছে। আয়ের ফলে তো আমাদের কিছু আগমনের সৃষ্টি হয়, কিছু বৃদ্ধি পায়, কিছু পাই আমরা, তাই আমরা ইন্টারেস্টটাকে আয় বলতে পারি। তাই আয় লাভ ক্রেডিট হয়, তাই ইন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রেডিট হলো। নেক্সট 6 নম্বর, ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট। একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো উইথ কোথায়? এসবিআইতে। বাই ডিপোজিটিং, জমা করে কত টাকা? 5,000 টাকা। অর্থাৎ 5,000 টাকা নগদ টাকা আমরা কিন্তু ব্যাংকে গিয়ে জমা দিলাম একটি অ্যাকাউন্ট খোলার জন্য। সেই অ্যাকাউন্টটা খুললাম কোথায়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। ব্যাংকের নামটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ব্যাংকের নাম যখন লেনদেনে উল্লেখ করা থাকবে তাহলে আমরা জেনেই গেলাম কোন ব্যাংকে আমার অ্যাকাউন্টটা আছে। ফলে সেই আমরা ব্যাংক অ্যাকাউন্টে যেটা হিসাব রাখবো সেই অ্যাকাউন্টের সঙ্গে আমরা ব্যাংকের নামটা উল্লেখ করে দেবো। তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি এখানে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট। ওকে, এই একটি অ্যাকাউন্ট পেয়ে গেলাম। এবং অপর একটি অ্যাকাউন্ট কি বলুন বন্ধুরা? আমরা অ্যাকাউন্ট খুলতে গিয়ে কি নিয়ে গেছিলাম? ক্যাশ টাকা নিয়ে গেছিলাম, ফলে আমাদের বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে। তাহলে অপর একটি অ্যাকাউন্ট হিসাবে রাখতে হবে ক্যাশ অ্যাকাউন্ট। এবার চলে আসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে ব্যাংক অ্যাকাউন্টটা হিসাব রাখছি, অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমাদের সেই অ্যাকাউন্টের হিসাব রাখছি আমরা এর মাধ্যমে। এটি পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক আমাদের কি করছে? 5,000 টাকা নগদ টাকা গ্রহণ করছে আমাদের অ্যাকাউন্টে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি টাকাটি গ্রহণ করছে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়মে গ্রহীতা ডেবিট হয়, তাই বলতে পারি এটা আমাদের ডেবিট। এবং ক্যাশ সম্পত্তি রিয়েল অ্যাকাউন্টের নিয়মে চলে যাচ্ছে সম্পত্তি বিজনেস থেকে, তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে বন্ধুরা, নেক্সট আজকে ভিডিও সর্বশেষ লেনদেন 7 নম্বর, ক্যাশ অফ রুপিস 5,000 উইথড্রন, তুলে নেওয়া হচ্ছে। উইথড্রন কথার অর্থ তুলে নেওয়া। কে তুলছে? বাই দ্য প্রপ্রাইটার, মালিকের দ্বারা তুলে নেওয়া হচ্ছে। কে তুলছে? মালিক তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে? ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। হয়তো মালিক ফুচকা খাবে তার জন্য টাকা তুলে নিচ্ছে, বা মালিক হয়তো পুজোর সময় বাড়ির লোকজনের জন্য কেনাকাটা করবে, তার টাকার প্রয়োজন হয়েছে, সে বিজনেস থেকে এসে বিজনেসে ক্যাশ বাক্সে হাত ঢুকিয়ে 5,000 টাকা গুনে তুলে নিল। তাহলে বিজনেস থেকে টাকাটা চলে যাচ্ছে না, বিজনেসে টাকাটা আসছে? বিজনেস থেকে টাকাটা চলে যাচ্ছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে। তাহলে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে আমাকে ক্যাশ অ্যাকাউন্টে হিসাব রাখতেই হচ্ছে। ক্লিয়ার? এবার কে নিয়ে যাচ্ছে? মালিক নিয়ে যাচ্ছে। তাহলে মালিক নিয়ে গেলে মালিকের হিসাব রাখবো কি রাখবো না? অবশ্যই রাখবো। তাহলে মালিকের নামের হিসাব তো রাখা যায় না, এই একটা বিড়ম্বনা আমাদের কাছে আছে। তাহলে মালিক টাকা নিয়ে যাচ্ছে, মালিকের হিসাব রাখা দরকার, কিন্তু বিড়ম্বনা হচ্ছে মালিকের নামের হিসাব রাখা যায় না। তাহলে মালিকের নামের পরিবর্তে অপর কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। মালিক যখন বিজনেস থেকে কোনো কিছু নিয়ে যাবে ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত ব্যবহারের জন্য, আমাদের বিজনেসের প্রয়োজনে টাকা কিন্তু নিয়ে যাচ্ছেন না, বিজনেসের প্রয়োজনে টাকা নিয়ে গেলেন, যে প্রয়োজনে নিয়ে গেলে সেই প্রয়োজনটাকে আমরা অ্যাকাউন্ট বানাতাম, কিন্তু উনি ওনার ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাচ্ছেন, ফলে ওনার ব্যক্তিগত প্রয়োজনটা আমাদের কিন্তু হিসাব রাখার কোনো প্রয়োজন নেই। আমরা দেখছি এখানে মালিক নিয়ে যাচ্ছে, ফলে আমরা মালিকের নামের পরিবর্তে যে অ্যাকাউন্টে হিসাব রাখছি সেই অ্যাকাউন্টটিকে বলছি আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই নতুন একটি অ্যাকাউন্ট আপনারা জানলেন। এই ড্রয়িংস অ্যাকাউন্টের হিসাব কখন রাখা হয়? যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিজনেসের কোনো কিছু নিয়ে যান, তখনই কিন্তু এই ড্রয়িংস অ্যাকাউন্ট হিসাব রাখা হয়। এখানে কি নিয়ে গেলেন? ক্যাশ নিয়ে গেলেন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হিসাব রাখছি। কে নিয়ে গেলেন? মালিক নিয়ে গেলেন, ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেলেন, তাই আমরা এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট হিসাব রাখছি। তো চলে আসি ক্যাশ অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। আসছে না যাচ্ছে, ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে, মালিক নিয়ে চলে যাচ্ছেন, সম্পত্তি চলে গেলে রিয়েল অ্যাকাউন্টের নিয়মে ক্রেডিট হয়। নেক্সট, কে নিয়ে যাচ্ছেন? মালিক নিয়ে যাচ্ছেন। কি করে বুঝলাম? এই যে ড্রয়িংস অ্যাকাউন্ট আছে তাই বুঝলাম। এই ড্রয়িংস অ্যাকাউন্ট কাকে রিপ্রেজেন্ট করছে? মালিককে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ড্রয়িংস অ্যাকাউন্টটিও কিন্তু ক্যাপিটালের মতো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। কাকে রিপ্রেজেন্ট করছে? মালিককে রিপ্রেজেন্ট করছে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অ্যাপ্লাই হচ্ছে।
তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট মালিক গ্রহণ করছেন টাকা, তাহলে গ্রহীতা ড্রয়িংস অ্যাকাউন্ট তাই ডেবিট হচ্ছে। ওকে, তো এইভাবে বন্ধুরা আমরা 7টি লেনদেন কমপ্লিট করে ফেললাম। এবং আগের ভিডিওগুলোতে অ্যাকাউন্টেন্সি ক্লাস 1, 2 এবং এই 3 ক্লাসের মাধ্যমে, এছাড়াও অ্যাকাউন্টেন্সি ক্লাস 4 আছে, এরপরে আপনারা দেখে নেবেন সেই অ্যাকাউন্টেন্সি ক্লাস 4টি, এই 4টি ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি 98-99% দেখবেন লেনদেন আপনারা কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের সেরকম আর কোনো লেনদেন আটকাচ্ছে না। যদি কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ধারণ বা অ্যাকাউন্ট নির্ধারণের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে যে দুটো অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট আমরা শিখলাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ড্রয়িংস অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট দুটো সম্বন্ধে একটু জেনে নিই। দেখে নিন ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টটাকে বলছি? অ্যামাউন্ট ইনভেস্টেড বাই দ্য ওনার, অর্থাৎ যে অর্থ মালিক ইনভেস্ট করেন। কোথায় ইনভেস্ট করেন? ইন দ্য ফার্ম, বিজনেসে, প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন, আমাদের বিজনেসে ইনভেস্ট করবেন, সেইটাকেই বলা হবে ইজ নোন অ্যাজ ক্যাপিটাল। অর্থাৎ যে পরিমাণ অর্থ মালিক বিজনেসে লাগান, ইনভেস্ট করেন, সেই পরিমাণ অর্থকেই আমরা এখানে ক্যাপিটাল বলি। দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্টটি ইজ ইউজড, ব্যবহার করা হয় কখন? whenever the owner of the business, ব্যবসার মালিক যখনই ব্রিংস, আনেন বা ইনভেস্ট করেন কি সাম অ্যাসেটস, কিছু সম্পত্তি, কোথায়? আমাদের বিজনেসে, ইনটু দ্য বিজনেস, অথবা পে করেন, প্রদান করেন, এনি লাইবিলিটি, কোনো দায়, অফ দ্য বিজনেস, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো দায় হয়তো মালিক মিটিয়ে দিচ্ছেন, মালিক প্রদান করছেন, তখনও কিন্তু আমরা এই ক্যাপিটাল অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি, যখন মালিক সেটা পার্সোনালি দায়গুলো মিটিয়ে দেয়। অর্থাৎ পার্সোনালি যখন মালিক বিজনেসের কোনো খরচ বা কোনো দায় মিটিয়ে দিচ্ছে, কোনো বিজনেসের লাইবিলিটি মিটিয়ে দিচ্ছে, তখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যবহার করব। এবং আর কখন ব্যবহার করতে পারি? যখন মালিক বিজনেসে কোনো অর্থ প্রদান করছে বা কোনো অ্যাসেট প্রদান করছে বা কোনো সম্পত্তি প্রদান করছে, তখনও কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যবহার করব। অর্থাৎ সোজা কথায় ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যবহার তখনই হবে যখন মালিক বিজনেসকে কিছু সুবিধা দেবে। ক্লিয়ার বন্ধুরা? দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করে কাকে? দ্য ওনার অফ দ্য বিজনেস, বিজনেসের ওনারকে, ব্যবসার মালিককে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড হেন্স, এবং সেই জন্যই ইট ইজ কল, এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হিসাব। ক্লিয়ার? নেক্সট, ড্রয়িংস অ্যাকাউন্ট। উইথড্রল অফ মানি, টাকা তুলে নেওয়া, অ্যান্ড অর, এবং অথবা গুডসও উনি তুলতে পারেন। কোনো পণ্য, বিজনেসে যে পণ্যগুলো ব্যবসা করার জন্য কেনা হয়, অর্থাৎ ক্রয় করা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে, সেরকম কোনো পণ্য স্টক তুলে নিচ্ছেন মালিক। অর এনি আদার অ্যাসেটস, বা কোনো সম্পত্তি তুলে নিচ্ছেন, অন্য কোনো সম্পত্তি তুলে নিচ্ছেন। কে তুলে নিচ্ছেন? বাই দ্য ওনার, মালিকের দ্বারা তোলা হচ্ছে, ফ্রম দ্য বিজনেস, ব্যবসা থেকে। কেন? বিজনেসের জন্য নয়, পার্সোনাল ইউজের জন্য। তখন সেই উইথড্রলকে, তখন সেই তুলে নেওয়াকে আমরা বলি ড্রয়িংস বলি। এবং ইট রিডিউসেস, এই ড্রয়িংস কিন্তু ক্যাপিটালের পরিমাণ কমিয়ে দেয়, যেটা বিজনেসে মালিকের ক্যাপিটাল থাকে, সেই ক্যাপিটালকে কমিয়ে দেয় এই ড্রয়িংস। অর্থাৎ মালিকের কাছে আমাদের দায় কমে যায় এই ড্রয়িংসের দরুন। এটা একটা এক্সাম্পল দিই। মনে করুন বন্ধুরা, 1/1/2020 সালে মালিক বিজনেসে ইনভেস্ট করেছে, 1 লক্ষ টাকা। সাপোজ 1 লক্ষ টাকা বিজনেসে উনি ইনভেস্ট করেছেন। তাহলে 1 লক্ষ টাকা আমাদের দায়ের সৃষ্টি হলো কি হলো না বলুন তো? হ্যাঁ, এটা আমাদের দায়। কিসের দরুন দায়? এটা আমাদের ক্যাপিটালের দরুন দায়। টাকাটা কে দিয়েছে? মালিক দিয়েছে। বিজনেসকে ব্যবহার করার জন্য, মজা করার জন্য দেয়নি। তাহলে এই দায়টা রয়েছে কার কাছে? মালিকের কাছে আমার দেনাটা রয়েছে, দায়টা রয়েছে। এবার মনে করুন মালিক কি করলো, 10 তারিখে 10/1/2020-তে মালিক উইথড্র করে নিল। মালিক উইথড্র করলো। কত টাকা উইথড্র করলো বিজনেস থেকে? ক্যাশ টাকা, সাপোজ 20,000 টাকা উইথড্র করে নিল। ক্লিয়ার? এটা তুলে নিল মালিক। তাহলে এবার আমরা যদি বলি অ্যাট দ্য এন্ড অফ দ্য 10th জানুয়ারি, অর্থাৎ 10 তারিখের শেষে মালিকের কাছে আমাদের দেনা কত? অর্থাৎ মালিক যদি এমত অবস্থায় বলে যে আমি যে টাকা দিয়েছিলাম বিজনেসে, সেই টাকা আমাকে ফেরত দাও, আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, আমরা মালিককে ফেরত দিতে হলে কত টাকা ফেরত দেবো? 1 লক্ষ টাকা ফেরত দেবো নাকি 80,000 টাকা ফেরত দেবো? বলুন তো বন্ধুরা,
ইয়েস, ঠিক ধরেছেন। 20,000 টাকা মালিক নিয়ে চলে গেছে 10 তারিখে। 1 তারিখে দিয়েছিল 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা ছিল মালিকের কাছে আমাদের দায় 1 থেকে 9 তারিখ পর্যন্ত। 10 তারিখে সকালে 20,000 টাকা তুলে নিয়ে চলে গেলেন। তাহলে 10 তারিখে বিকেলে যদি মালিক টাকা ফেরত চান, আমরা ফেরত দেবো মালিককে 80,000 টাকা। অর্থাৎ কি বুঝলাম? মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ড্রয়িংস করেন, এই ড্রয়িংসের ফলে মালিকের কাছে আমাদের দেনা কমে যায়, অর্থাৎ ক্যাপিটাল কমে যায়। তাই বলা হলো এখানে ইট রিডিউসেস দ্য ক্যাপিটাল অফ দ্য ওনার। ক্লিয়ার? নেক্সট, দ্য ড্রয়িংস অ্যাকাউন্ট ইজ ইউজ, ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যবহার হয়ে থাকে হোয়েন এভার দ্য ওনার অফ দ্য বিজনেস, ব্যবসার মালিক যখন উইথড্রস তুলে নেয় সামথিং, কোনো কিছু তুলে নেয়, যে কোনো কিছু তুলতে পারে, যে কোনো অ্যাসেট তুলে নিতে পারে, যে কোনো গুডস তুলে নিতে পারে ফ্রম দ্য বিজনেস, ব্যবসা থেকে। কেন তুলে নেবে? ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য তুলতে হবে। ব্যবসার ব্যবহারের জন্য তুললে সেটাকে আমরা ড্রয়িংস বলবো না, ব্যক্তিগত ব্যবহারে তুলতে হবে, তবেই সেটাকে ড্রয়িংস বলে গণ্য করা হবে। দিস অ্যাকাউন্ট অলসো রিপ্রেজেন্টস দ্য ওনার অফ দ্য বিজনেস, এই অ্যাকাউন্টটিও অর্থাৎ ড্রয়িংস অ্যাকাউন্টটিও কাকে রিপ্রেজেন্ট করছে? ব্যবসার মালিককে। তাই অ্যান্ড হেন্স ইট ইজ অলসো কল্ড রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হিসাব। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ড্রয়িংস অ্যাকাউন্টের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে, এবং আমরা বিশেষ কিছু লেনদেন আজকে আলোচনা করলাম, সেই লেনদেনগুলোর কনসেপ্টগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় ঢুকে গেছে। তো আগামী দিনেও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন, এবং আজকে ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার তো অবশ্যই করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।